নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওটিতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, এটি রক এবং মিনারেলস সেই ভিডিওটির সেকেন্ড পার্ট, অর্থাৎ পার্ট 2 বলতে পারো। আমি এই রিলেটেড পূর্বে আরেকটি ভিডিও বানিয়েছি, যেটি ডেসক্রিপশানেও দেওয়া আছে, যেটা কিন্তু মিনারেলস সংক্রান্ত। মিনারেলস কী এবং বিভিন্ন ধরনের মিনারেলস শনাক্তকরণের উপায়গুলি কী, সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো এই যে ভিডিওটি, এই ভিডিওটিতে আমরা ঠিক তারই একটা সেকেন্ড পার্ট হিসেবে আমরা বিভিন্ন ধরনের রকস, অর্থাৎ শিলা, সেই শিলা কী পদ্ধতিতে আমরা আইডেন্টিফাই করতে পারবো বা শনাক্তকরণ করতে পারবো, সেই সম্পর্কে কিন্তু আলোচনা করব। তো সেই সম্পর্কিত ভিডিও কিন্তু এটি। এখানে আমরা বিভিন্ন শিলার উৎপত্তি, শিলার বৈশিষ্ট্য, বিশেষ বিশেষ বৈশিষ্ট্য এবং সেই শিলা পরীক্ষার হলে প্র্যাকটিক্যাল জিওগ্রাফিতে শিলা আইডেন্টিফিকেশনের পরীক্ষা থাকে, এবং অন্যদের ক্ষেত্রেও যারা বিশেষ ক্ষেত্রে ফিল্ডে গিয়ে বা কোনো ক্ষেত্রে শিলা আইডেন্টিফিকেশনের প্রয়োজন হয়, তাদের জন্য কিন্তু শিলার আইডেন্টিফিকেশন বা শিলা চিহ্নিতকরণের বিশেষ বিশেষ পদ্ধতি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। দেখো বন্ধুরা, এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত দৃঢ় সংঘবদ্ধ বস্তুরাজি, যা দিয়ে সাধারণত ভূত্বক গঠিত হয়, অর্থাৎ ক্রাস্ট ভূত্বক গঠিত হয়, তাদের একত্রে শিলা বলে। অর্থাৎ বন্ধুরা, শিলা কিন্তু ভূত্বক গঠনকারী খনিজের সমন্বয়ে গঠিত কঠিন যৌগিক পদার্থ, সেটাকে আমরা শিলা বলছি। শিলাকে ইংরেজিতে রক বলে, এবং আমরা জানি ছোটোবেলা থেকে সাধারণত কিন্তু 3 ধরনের শিলা পৃথিবীতে আছে। কি কি? আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক, পাললিক শিলা বা সেডিমেন্টারি রক, এবং রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক। তো ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের শিলা কিন্তু এখানে আছে। তো এই শিলাগুলি থেকে আমরা আগ্নেয়, পাললিক এবং রূপান্তরিত শিলা, তার মধ্যে বিভিন্ন ধরনের শিলা, স্পেসিফিক বিভিন্ন শিলা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, সেগুলো পর্যায়ক্রমিকভাবে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটির শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বিভিন্ন শিলা আইডেন্টিফিকেশনের পদ্ধতি জানতে পারবে, এবং বিভিন্ন শিলা কিন্তু কেমন দেখতে সেগুলোও তোমরা একটা পর্যবেক্ষণ করে আইডিয়া করতে পারবে, এবং পরীক্ষার সময় বা বাস্তবিকভাবে ফিল্ডে গিয়ে তোমাদের আইডেন্টিফাই করতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, শুরু করি। দেখো, আমরা প্রথমে যে শিলাটা নিয়ে আলোচনা করব, দেখতে পাচ্ছ বন্ধুরা এই শিলাটা, এই যে দেখতে পাচ্ছ তোমরা ডিসপ্লেতে, এটা কিন্তু গ্রানাইট। এটা গ্রানাইট, তোমরা বুঝতে পারছো, গ্রানাইট কিন্তু একটি আগ্নেয় শিলা। এই যে আমি একটু দেখাই ডিসপ্লেতে ভালো করে, এটা কিন্তু একটা আগ্নেয় শিলার উদাহরণ, এটা গ্রানাইট, গ্রানাইট শিলা। তোমরা দেখো, গ্রানাইট কিন্তু উদ্বেধী আগ্নেয় শিলার অন্তর্গত, অর্থাৎ এই শিলাগুলো কিন্তু ভূ অভ্যন্তরে অনেক গভীরে কিন্তু সৃষ্টি হয়। সেই ধরনের কিন্তু একটা শিলা গ্রানাইট, যেটা ভূ অভ্যন্তরে ম্যাগমা জমাট বেঁধে সৃষ্টি হচ্ছে। তো মোটামুটি কোয়ার্টজ, ফেলসপার, অভ্র, এই প্রধান 3টি খনিজের সমন্বয়ে কিন্তু এই গ্রানাইট শিলা গঠিত হয়। এবার দেখা যাক এই গ্রানাইট শিলা আমরা কিভাবে শনাক্তকরণ করব। দেখো বন্ধুরা, আমি পূর্বের ভিডিওটিতে বিভিন্ন খনিজ শনাক্তকরণের কিছু উপায় বলেছিলাম, তো এখানে আমি সেগুলো রিপিট করছি না। তোমরা একটু ওই ভিডিওটি যদি দেখে নাও, তো বিভিন্ন টুলসের কথা বলেছি, যে টুলস বা পদ্ধতির সাহায্যে আমরা যে কোনো খনিজ বা যে কোনো শিলা কিন্তু আইডেন্টিফাই করব। আমরা পার্টিকুলার ওই টুলসগুলোর সাহায্যে কিন্তু আমরা যে কোনো খনিজ বা শিলা আইডেন্টিফিকেশান করতে পারি। তো বন্ধুরা, শুরু করি। দেখো, গ্রানাইট শিলার গঠন কোয়ার্টজ, ফেলসপার, বায়োটাইট, কখনো কখনো হর্নব্লেড পর্যন্ত দিয়ে তৈরি হয় গ্রানাইট শিলা। এবং গ্রানাইট শিলার আকৃতি কেমন? দেখো, স্ফটিক আকার। তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঠিক স্ফটিকের মতো। আমি আরেকটা স্পেসিমেন নিই গ্রানাইটের, এটাও গ্রানাইট, তোমরা দেখতে পাচ্ছ। এটাও কিন্তু দেখো, এটাও কিন্তু স্ফটিক আকার বা স্ফটিকযুক্ত একটা গঠন। এবং এর রং কেমন হয়, কালার বা বর্ণ কেমন হয়, এটা কিন্তু গোলাপি, সাদা ও কালো দাগযুক্ত। দেখো, গ্রানাইটের মধ্যে তোমরা দেখতে পাবে সাদার মধ্যে কিন্তু কালো কালো ছোপ ছোপ আছে। এটা থেকে তোমরা আইডেন্টিফাই করতে পারবে এটা কিন্তু গ্রানাইট। কালো ছোপ ছোপ কিন্তু থাকবেই, কালো দাগ গ্রানাইটের বিশেষ একটা বৈশিষ্ট্য, একটা গ্রথন। সেই রঙের মধ্যে কিন্তু কালো দাগ তোমরা দেখতে পাবে। আবার দেখাই, দেখো এখানেও দেখো তোমরা, এই যে কালো দাগ, দেখো আমি জুম ইন করে দেখাই, তো কালো দাগ, কালো ছোপ ছোপ দাগ কিন্তু তোমরা গ্রানাইটের মধ্যে দেখতে পাবে, এই যে। আচ্ছা, এর গ্রথন কিন্তু মোটা থেকে মাঝারি দানা। যেহেতু ভূ অভ্যন্তরে জমাট বেঁধে কোনো ফাটলের মধ্যে সৃষ্টি হয়, সেজন্য বায়ুর সংস্পর্শ ছাড়া ধীরে ধীরে শীতল হওয়ার ফলে এর গ্রথন কিন্তু মোটা থেকে মাঝারি দানাযুক্ত হয়ে পড়ে। আচ্ছা,
তাহলে এর আপেক্ষিক গুরুত্ব 2.63 বা 2.63 থেকে 2.75-এর মধ্যে। এটা গ্যানেট শিলার স্পেসিমেন। আশা করি তোমরা আইডেন্টিফাই করতে পারবে খুব সহজেই। বিশেষ বৈশিষ্ট্য: সাদার মধ্যে কালো ছোপ ছোপ দাগ, স্ফটিকাকার গঠনযুক্ত, এ দুটো বিশেষ বৈশিষ্ট্য। এবং কোয়ার্টজ, ফেলসপার, বায়োটাইট বা হর্নব্লেড খনিজ দ্বারা কিন্তু এটা গঠিত। এটা গ্যানেট শিলা, যেটা একটি আগ্নেয় শিলার উদাহরণ। আচ্ছা, চলে যাই পরের স্পেসিমেন। দেখো, পরের স্পেসিমেন আছে ব্যাসাল্ট। তোমরা ব্যাসাল্ট হাতে নিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে ব্যাসাল্ট কিন্তু খুব ভারী একটা শিলা। তোমরা বিশেষ করে রেল লাইনে কিন্তু এই ব্যাসাল্ট শিলা প্রতিনিয়ত যারা রেল লাইন দিয়ে বা রেল স্টেশনের আশেপাশে দিয়ে যাতায়াত করো তারা কিন্তু দেখতে পাও। তো এটা কিন্তু ব্যাসাল্ট শিলা। ব্যাসাল্ট নিঃসারী প্রকৃতির আগ্নেয় শিলা, অর্থাৎ ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে লাভা রূপে সঞ্চিত হচ্ছে। নিঃসারী আগ্নেয়শিলা, সেজন্য এর গ্রথন কিন্তু খুব সূক্ষ্ম। দেখো, আমরা গ্রানাইটে যেমন বড় মাঝারি দানাযুক্ত গ্রথন পেয়েছিলাম, ব্যাসাল্টে কিন্তু একদম সূক্ষ্ম গ্রথন। আর তোমরা গ্রথন বুঝতেই পারবে না ব্যাসাল্টের ক্ষেত্রে। ব্যাসাল্ট নিঃসারী আগ্নেয়শিলা। আচ্ছা, তো ব্যাসাল্টের আমরা কীভাবে শনাক্তকরণ করতে পারি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, এই ব্যাসাল্ট শিলার গঠন কেমন? ব্যাসাল্ট শিলা সোভালাইম, বায়োটাইট ও সাধারণত প্ল্যাটিওক্লেস, ফেলসপার বা অলিভিন বা হর্নব্লেড দিয়ে কিন্তু ব্যাসাল্ট শিলাটা গঠিত। এগুলো প্রধান আমাদের ব্যাসাল্ট শিলার আমাদের খনিজ বলা যেতে পারে। এর আকৃতি কেমন? সূক্ষ্ম ক্লাসযুক্ত এবং অনুজ্জ্বল ক্লাসিত। দেখো, এর যে এগুলো দেখছো আমরা কিন্তু এই সূক্ষ্ম, দেখো এর মধ্যে ক্লাস যেগুলো আছে বা তোমরা যে আমরা বিভিন্ন গ্রথন দেখো সূক্ষ্ম, এর মধ্যে কিন্তু কোনো ক্লাস আমরা দেখতে পাচ্ছি না বা কোনো দানা কিন্তু চোখে পড়ছে না। খুব সূক্ষ্ম গঠনযুক্ত কিন্তু আমাদের ব্যাসাল্ট শিলা, এবং এটা কিন্তু অনুজ্জ্বল প্রকৃতি। দেখো, এর থেকে কোনো উজ্জ্বলতা আসবে না। গ্যানাইট থেকে আমরা যদি উজ্জ্বলতা দুটি যেমন পেয়েছিলাম, লাস্ট চার পেয়েছিলাম, এক্ষেত্রে কিন্তু কোনো উজ্জ্বলতা তোমরা দেখতে পাবে না। একদম ডাল টাইপের একটা শিলা ব্যাসাল্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছ ব্যাসাল্ট। বর্ণ কেমন হয়? গাঢ় ধূসর কালো বা কালচে সবুজ। গাঢ় ধূসর কালো থেকে কালচে সবুজ বর্ণের হয়, এবং এর টেক্সচার বা বুনন হয় সূক্ষ্ম কণাযুক্ত, কখনো কখনো কাচের মতো হয়, কাচের মতো স্বচ্ছ। এরকম কিন্তু মাঝে মাঝে হয়। দেখো, একদম যা রেল লাইনের পাশে যেগুলো পাওয়া যায়, যেগুলো ন্যাচারাল ব্যাসাল্ট হয়, ওগুলো কিন্তু কাচের মতো হতে পারে এবং সূক্ষ্ম কণাযুক্ত। এটা গ্রানাইট আইডেন্টিফাই করার প্রধান উপাদান হচ্ছে সূক্ষ্ম গ্রথনযুক্ত। কিন্তু আপেক্ষিক গুরুত্ব 2.8। এটা আগ্নেয়শিলা ব্যাসাল্ট। এর আপেক্ষিক গুরুত্ব 2.8। এবং বুঝতে পেরেছো, এর আকৃতি সূক্ষ্ম ক্লাসযুক্ত, অনুজ্জ্বল, গাঢ় ধূসর কালো এবং গ্রথন সূক্ষ্ম কণাযুক্ত। এটা করলেই তোমরা ব্যাসাল্টটাকে আইডেন্টিফাই করতে পারবে। এবং একটু ভারী, যথেষ্ট ভারী কিন্তু একটা শিলা ব্যাসাল্ট। তো চলে যাই, ব্যাসাল্টটা রেখে দিই পরের স্পেসিমেনে। দেখো বন্ধুরা, পরের স্পেসিমেন যেটি আছে সেটি আমরা চলে যাই, সেটি কিন্তু আমাদের এই যে ডোলেরাইট। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা ডোলেরাইট একটা শিলা আমরা দেখতে পাচ্ছি। ডোলেরাইট কিন্তু উপপাতালিক শিলা। এটাও কিন্তু একটা আগ্নেয় শিলার উদাহরণ। এটা কিন্তু উপপাতালিক শিলা। উপপাতালিক মানে কি? গ্যানাইট যেমন একদম অনেক ভূঅভ্যন্তরে সঞ্চিত হয়েছিল, যেটা পাতালিক বলা যেতে পারে, আমাদের ডোলেরাইট কিন্তু উপপাতালিক, অর্থাৎ ভূপৃষ্ঠের মোটামুটি কাছাকাছি ভূঅভ্যন্তরে বা ভূপৃষ্ঠের নিচে সঞ্চিত হয়ে এটা ম্যাগমা সঞ্চিত হয়ে সৃষ্টি হয়। তো বন্ধুরা দেখো, এই যে ডোলেরাইট সাধারণত যে গঠনটা আমরা দেখি, ডোলেরাইট কিন্তু ক্যালসিয়াম পূর্ণ, প্যাজিওক্লেস, ফেলসপার এবং পাইরক্সিন দ্বারা গঠিত। এর মধ্যে সাধারণত অগাইট, কোয়ার্টজ, ম্যাগনেটাইট এবং অলিভিন থাকে। এই সমস্ত খনিজ দ্বারা কিন্তু ডোলেরাইটটা গঠিত হয়। এবং বন্ধুরা, এর আকৃতিটা দেখলে তোমরা বুঝতে পারবে স্তূপাকৃতি, তো স্তূপের মতো আকৃতি বিশিষ্ট, স্তূপের মতো। এবং এটা কিন্তু ক্লাসিত, এর মধ্যে ক্লাস তোমরা দেখতে পাচ্ছ। তো ক্লাস, বুঝতে পারছো, ক্লাসিত একটা শিলা। আচ্ছা, এর বর্ণ কেমন হয়? গাঢ় ধূসর। দেখো, এটা কিন্তু পুরোপুরি ধূসর বর্ণের, এবং ধূসর বর্ণের মধ্যে পেল কোনো কিছু ভাব নেই, কিন্তু গাঢ় ধূসর, অর্থাৎ ধূসরের মধ্যে হালকা ধূসর হয়, এটা কিন্তু গাঢ় ধূসর বর্ণের, অ্যাশ কালার, গাঢ় ধূসর বর্ণের বা ডিপ অ্যাশ কালার যুক্ত কিন্তু হয় আমাদের ডোলেরাইট। একটাই কালারের হয়, তোমরা গাঢ় ধূসর দেখলেই তোমরা বুঝতে পারবে সেটা কিন্তু ডোলেরাইট। আর প্রধানত মাঝারি ব্যাসযুক্ত বা দানাযুক্ত, যার আমাদের ডায়ামিটার 0.5 থেকে 5.0 মিলিমিটার। অর্থাৎ গ্যানাইট যেমন ছিল একদম বড় দানাযুক্ত, আমাদের ব্যাসাল্ট ছিল একদম সূক্ষ্ম দানাযুক্ত, আর গ্যানাইট আর ব্যাসাল্টের মাঝামাঝি দানাযুক্ত হলো এই ডোলেরাইট। এটা আপেক্ষিক গুরুত্ব 2.64 থেকে 3.12। এটা ডোলেরাইটের শনাক্তকরণের মূল উপায়। এটা ডোলেরাইট শিলা, আগ্নেয় শিলার উদাহরণ ডোলেরাইট। আচ্ছা, চলে যাই আমরা
পরের শিলাতে, সেটা হচ্ছে স্যান্ডস্টোন। তোমরা স্যান্ডস্টোন জানো বন্ধুরা, স্যান্ডস্টোন কিন্তু একটা পাললিক শিলা। আমরা আগে 3টে আগ্নেয় শিলা নিয়ে আলোচনা করলাম, এবার চলে যাব স্যান্ডস্টোন বা পাললিক শিলা। এই স্যান্ডস্টোনকে আমরা সাধারণত কী নামে পরিচিত বা কী নামে চিনি? বেলে পাথর হিসেবে কিন্তু আমরা স্যান্ডস্টোনকে চিনি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ডিসপ্লেতে, এটা কিন্তু একটা স্যান্ডস্টোনের উদাহরণ বা স্যান্ডস্টোনের স্পেসিমেন। তোমরা দেখো বেলে পাথর তো সাধারণত পাললিক শিলার অন্তর্গত, সাধারণত বালির কণা, বিভিন্ন বালির কণা জমাট বেঁধে কিন্তু যে শিলা গঠিত হয় তাকেই বেলে পাথর বা স্যান্ডস্টোন বলে। এর মধ্যে কোয়ার্টজ থাকে সাধারণত, কোয়ার্টজ দিয়ে কিন্তু এই স্যান্ডস্টোনটা গঠিত হয়। তোমরা স্যান্ডস্টোন কীভাবে আইডেন্টিফাই করবো বন্ধুরা? দেখো স্যান্ডস্টোন আইডেন্টিফাই করার জন্য এর গঠনটা দেখবো। এখানে কোয়ার্টজ এবং কিছু পরিমাণ ম্যাগনেসিয়াম খনিজ থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কোয়ার্টজ থাকে আর কিছু পরিমাণ ম্যাগনেসিয়াম থাকে। তো কোয়ার্টজ মানে বালি, সেটা থাকছে। আকৃতি কেমন? আকৃতি কিন্তু স্তরায়িত। দেখো স্তরায়িত প্রকৃতির আকৃতি, অর্থাৎ যেহেতু বালি স্তরে স্তরে, পাললিক শিলা স্তরে স্তরে পলিসঞ্চিত হয়ে সৃষ্টি হয়, ঠিক তেমনিভাবে বালি যখন স্তরে স্তরে পরপর একটার পর একটি সঞ্চিত হচ্ছে, সেভাবে দেখো স্তরের আকৃতি কিন্তু এটা সঞ্চিত হচ্ছে। এবার স্তূপাকৃতির শেপ এখানে পাবে না, যেমন আমাদের ডোলাইটের ক্ষেত্রে স্তূপাকৃতির শেপ ছিল, এখানে কিন্তু স্তরায়ন টাইপের। দেখো মানে একদম হরাইজেন্টাল গঠনযুক্ত, কিন্তু এটা স্তরায়িত একটা গঠন বিশিষ্ট বা আকৃতি বিশিষ্ট। এর বর্ণ কেমন হয়? ধূসর হলুদ বা লালচে খয়েরি। যেমন ধূসর হলুদ টাইপের একটা রং এটা, এছাড়াও আরেকটা রং হয় লালচে খয়েরি, এই রংযুক্ত হয়। এবং এর বুনন সূক্ষ্মদানা থেকে মোটা, সূক্ষ্ম হতে পারে বা খুব মোটাও হতে পারে। যে সূক্ষ্ম সূক্ষ্ম বালি সঞ্চিত হয়, জমে সঞ্চিত হয় বা জন্মেতে সঞ্চিত হয়, তাহলে সূক্ষ্ম হবে, আর মোটা যদি হয় তাহলে মোটা হতে পারে। আর আপেক্ষিক গুরুত্ব 2.5। এটা একটি পাললিক শিলার উদাহরণ। এটা কিন্তু বেলে পাথর বা যেটাকে আমরা স্যান্ডস্টোন বলি। আশা করি তোমরা বুঝতে পেরেছো বেলে পাথর। এটা আইডেন্টিফাই করতে তোমাদের সমস্যা হবে না। চলে যাই পরের স্পেসিমেন। কিন্তু দেখো পরের স্পেসিমেনটা খুবই ইম্পর্টেন্ট। পরের স্পেসিমেন হচ্ছে লাইমস্টোন। তোমরা দেখতেই বুঝতে পারছো লাইমস্টোন, বা যেটাকে আমরা লাইমস্টোনকে আমরা কী হিসেবে জানি? লাইমস্টোনকে আমরা কিন্তু সাধারণত চুনাপাথর হিসেবে আমরা পরিচিত। তোমরা জানো চুনাপাথর যুক্ত অঞ্চল কাস্ট ভূমিরূপ গঠিত হয় দমন প্রক্রিয়ার ফলে, ভৌমজলের কাজের ফলে। সেই চুনাপাথর কিন্তু এটি লাইমস্টোন। তোমরা দেখো লাইমস্টোন কিন্তু ক্যালসিয়াম কার্বনেটে যে রাসায়নিক, ক্যালসিয়াম কার্বনেট বা CaCO3, সেই ক্যালসিয়াম কার্বনেট রাসায়নিক প্রক্রিয়ায় অধক্ষিপ্ত হয়ে জমাট বেঁধে চুনাপাথরে পরিণত হয়। এবং এই চুনাপাথরযুক্ত অঞ্চলেই কিন্তু আমাদের সাধারণত যে বিভিন্ন সামুদ্রিক জীব বা উদ্ভিদ জীবজন্তু থাকে, তাদের দেহাবশেষ থেকেও কিন্তু চুন পাওয়া যায়। সেই চুনগুলো সঞ্চিত হয়ে হয়ে কিন্তু চুনাপাথর গঠিত হয়। তো বন্ধুরা দেখো এই চুনাপাথর আমরা যদি দেখি, তো চুনাপাথর আমরা আইডেন্টিফাই করার জন্য কিছু কিন্তু বা শনাক্ত করার জন্য কিছু বৈশিষ্ট্য কিন্তু আমরা এর দেখে ফেলবো। অর্থাৎ যে আমাদের শনাক্তকরণের বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা চুনাপাথরকে আইডেন্টিফাই করবো বা লাইমস্টোনকে আইডেন্টিফাই করতে পারবো। তোমরা দেখো চুনাপাথরের গঠন কিরূপ? আমি আগেই বললাম, এখানে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট থাকে বা CaCO3 থাকে এবং কিছু পরিমাণ বালি থাকে। এটা হচ্ছে মূল গঠন। চুনাপাথর এই দুটো খনিজ দিয়ে কিন্তু চুনাপাথর গঠিত। এবং এর আকৃতি কেমন? স্তূপাকৃতি। আমরা আগেরটা দেখেছিলাম, আমরা বেলে পাথর বা স্যান্ডস্টোন, সেটা কিন্তু স্তরায়িত, এটা কিন্তু স্তূপাকৃতি। দেখো আমরা রাখলে, হাতে উপরে রাখলে স্তূপের মতো আকৃতি বিশিষ্টটা। এটা কিন্তু আর স্তরায়িত নয়, এটা স্তূপাকৃতি। এবং এটা অক্লাসিত, এর মধ্যে কোনো ক্লাস পাওয়া যাবে না। অক্লাসিত মানে হচ্ছে নন ক্লাস্টিক, অক্লাসিত শিলা। তোমরা জেনে নেবে অক্লাসিত শিলা কাকে বলে। এটা অক্লাসিত শিলা, নন ক্লাস্টিক প্রকৃতির একটা শিলা, অক্লাসিত বলা হয়। এবং এর বর্ণ কেমন? এর বর্ণ সাদা, ধূসর ও সবুজ। তো এটা সবুজ সবুজ ভাব আছে, এবং সাদা হতে পারে, বা এই দেখো এই দিকটা ধূসর ভাবও কিন্তু আছে। সাদা, ধূসর এবং সবুজ এই 3টে বর্ণের কিন্তু এটা হয়। এটা সবুজ টাইপের লাইমস্টোন। তোমরা বুঝতে পারছো দেখে, এটা রংটাও, কালারটা দিয়ে বুঝতে পারছো, সবুজ ভাব আছে এখানে। আর গঠন সূক্ষ্ম থেকে মোটা দানা। তোমরা মনে রাখবে বন্ধুরা, বেশিরভাগ পাললিক শিলা কিন্তু সূক্ষ্ম থেকে মোটা দানা গঠনযুক্ত হয়। তো এই লাইমস্টোন বা এই যে আমাদের যেটাকে আমরা চুনাপাথর বলি, এই চুনাপাথর কিন্তু সূক্ষ্ম থেকে মোটা দানা। এবং কাঠিন্য কেমন? 4 থেকে 5। এর মধ্যে কিন্তু লোহার ছুরিতে দাগ কাটে। লোহার ছুরি দিয়ে আমরা যদি দাগ কাটে দিই, তো এর মধ্যে কিন্তু দাগ কাটা যাবে। লোহার ছুরি 4 থেকে 5 আমাদের কাঠিন্য। আর এর বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, এর মধ্যে সেল জাতীয় জীবাশ্ম পাওয়া যেতে পারে, কারণ আমি বিভিন্ন পাললিক শিলা যেহেতু, এর মধ্যে জীবাশ্ম পাওয়া যেতে পারে। এবং মৃদু অ্যাসিডে এর মধ্যে থেকে বুদবুদ ওঠে। তোমরা জানো বন্ধুরা, চুনাপাথরের মধ্যে যদি আমরা অ্যাসিড দিই, যে কোনো অ্যাসিড, মৃদু উত্তেজক অ্যাসিড দিই, তবে এর থেকে কিন্তু বুদবুদ পাওয়া যাবে। তো সেটা দেখে কিন্তু চুনাপাথরটা আইডেন্টিফাই করা যেতে পারে। এবং এটি একটি পাললিক শিলার উদাহরণ, চুনাপাথর। চলে যাই পরের স্পেসিমেনে।
দেখো বন্ধুরা, পরের স্পেসিমেন আছে শেল। আমরা ডিসপ্লেতে দেখাচ্ছি, এটা কিন্তু শেল একটা শেল, বা একে মাডস্টোন বা কাদা পাথরও বলা যেতে পারে। এটাকে শেল নামে পরিচিত বা কাদা পাথর বা মাডস্টোন নামে পরিচিত। এটাও কিন্তু একটা পাললিক শিলার উদাহরণ, এবং পলি জমে জমে কিন্তু এই শিলাটাও শেল বা আমাদের কাদা পাথর মানে সৃষ্টি হয়। সাধারণত শেল কাদা, সূক্ষ্ম সূক্ষ্ম কাদা ও পলিমাটি দ্বারা স্তরে স্তরে গঠিত হয়। সাধারণত হ্রদ বা সমুদ্রে কিন্তু এই শেল বা এই কাদা পাথর কিন্তু সঞ্চিত হয়, সৃষ্টি হয়। দেখো বন্ধুরা, তো এই শেল আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? তো এর সর্বপ্রথমে গঠনটা দেখবো। এর মধ্যে কোয়ার্টস এবং ফেলসপার এবং কিছু পরিমাণ অভ্র থাকে। দেখো এই শেলের মধ্যে তোমরা দেখবে চকচকে চকচকে ভাব দেওয়া কিছু আছে, জুম ইন করে দেখাই, দেখো চকচকে ভাব আছে, ওগুলো কিন্তু অভ্র। এই দেখো এরকম করলে চকচকে ভাব আসছে। তো দেখো এরকম চকচকে ভাব আসলেই সেটা কিন্তু অভ্র। আর কোয়ার্টস তো বালি থাকবে, কিছু পরিমাণ ফেলসপার থাকবে। তোমরা মনে রাখবে বন্ধুরা, যে সমস্ত শিলা সৃষ্টি হয় অর্থাৎ আছে, তার মধ্যে কিন্তু বেশিরভাগ কিন্তু ফেলসপার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকে। ফেলসপার থাকবে এবং এর মধ্যে যে চকচকে ভাবটা আছে সেটা কিন্তু অভ্র। তো দেখলেই তোমরা বুঝতে পারবে অভ্র। আমরা কাদা পাথরের মধ্যে কিন্তু অভ্রের যদি মিশ্রণ থাকে সেটাকে আমরা শেল বা কাদা পাথর বলবো। এছাড়াও দেখো এর আকৃতি যদি দেখি, অনিয়তাকার, অর্থাৎ অনিয়মিত একটা আকৃতি কিন্তু আছে। দেখো এটা এখান থেকে ভেঙে গেছে ক্লিয়ারেন্স বরাবর। তো এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু আকৃতি কিন্তু নির্দিষ্ট কোনো আকৃতি নেই, অনিয়মিত একটা আকৃতি। দেখো কোনো আকৃতি শেপই তোমরা জিওমেট্রিক শেপ এখানে পাবে না, আকৃতি অনিয়মিতকার, অর্থাৎ যে কোনো জায়গা থেকে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তবে এখান থেকে ভেঙে গেছে, এই যে ভাঙার, তোমরা এটা দেখলে বুঝতে পারবে, এই যে ভাঙার তলটা দেখলেই বুঝতে পারবে অনিয়মিত একটা আকৃতি বিশিষ্ট কিন্তু শেল। আচ্ছা, এর বর্ণ ধূসর হয়, একটাই বর্ণ হয় ধূসর, অর্থাৎ গ্রে টাইপের রং কিন্তু শেলের থাকবে বা কাদা পাথরের থাকবে। আচ্ছা, এর বুনন কেমন? এর বুনন কিন্তু স্তরায়ন লক্ষ্য করা যায়, সূক্ষ্ম গঠনযুক্ত। এর গঠনটা সূক্ষ্ম, অর্থাৎ ছোটো ছোটো বালি দিয়ে, বালিকণা দিয়ে তৈরি হয়, এবং এখানে কিন্তু স্তরায়ন লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে। দেখো এই উপরটা যদি দেখি, এখানে দেখো স্তরায়ন দেখা যাচ্ছে। অর্থাৎ স্তরায়ন বলতে বিভিন্ন বেডিং প্লেন বিভিন্ন সময় সঞ্চিত হয়ে, পলি বিভিন্ন স্তরে স্তরে সঞ্চিত হয়ে স্তরায়ন তৈরি হয়, যেটাকে স্তরায়ন তল বলা হয়। অর্থাৎ দুটি পৃথক শিলাস্তরের মধ্যকার যে পার্থক্য বিন্দু বা পার্থক্য রেখা, সেটাকে আমরা স্তরায়ন্তল বলি। তো সেই স্তরায়ন কিন্তু এখানে স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তোমরা দেখো উপর থেকে দেখো ওয়েভের চিহ্ন পাচ্ছ, এখান থেকে যেমনি আছে তেমনি এবার কিন্তু স্তরায়ন্তলও আছে। যেমন দেখো এটা উপরেরটা এক ধরনের ল্যামিনেশন টাইপের একটা শিলা, ল্যামিনেশন টাইপের একটা মেটেরিয়াল আছে, আর নিচে দেখো তার নিচে অন্য একটি অন্য ধরনের, যেটা আমাদের সাধারণত ফেলসপার আর অভ্র দিয়ে তৈরি হয়েছে, সেই ধরনের কিন্তু গঠন পাচ্ছ, সেই ধরনের মেটেরিয়াল সেখানে পাচ্ছ। এবং এর মধ্যে কিন্তু স্তরায়ন্তল স্পষ্ট, এই তল বরাবর স্তরায়ন্তল আছে, তোমরা বুঝতে পারছো যে স্তরায়ন্তলের উদাহরণ এটা। তো এই স্তরায়ন্তল কিন্তু শেলে দেখা যায়। আর এর কাঠিন্য নরম প্রকৃতির, শেল কিন্তু নরম, এখানে আমরা জোরে ফেলে দিলে এটা ভেঙে যাবে। এর আপেক্ষিক গুরুত্বও কিন্তু নিম্ন প্রকৃতির, খুব কম আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট এটা। আর এর বিশেষ বৈশিষ্ট্য কি, যদি আমরা শেলটাকে যদি আমরা জলে ভেজাই, তাহলে কাদার মতো গন্ধ পাওয়া যায়, এবং নখ দিয়ে কিন্তু আঁচড় কাটলে দাগ পড়ে যাবে। তো নখ দিয়ে আঁচড় কাটি, দেখো এই দাগ পড়ে যাচ্ছে, দেখো বন্ধুরা যে ভালো করে, তো দাগ পড়ে গেল। তাহলে এটা তোমরা বুঝতে পারবে, বিশেষ বৈশিষ্ট্য দেখে আইডেন্টিফাই করতে পারবে। নখ দিয়ে আঁচড় কাটা গেল, এই যে নখের দাগ দেখো বসে গেছে, এবং এখানে এবং শেলের মধ্যে কিন্তু জল দিলে এখানে কিন্তু বুদবুদ বেরোবে, এখানে জল দিলে কিন্তু কাদার মতো গন্ধ কিন্তু পাওয়া যাবে। তো এটা শেলের প্রধান বৈশিষ্ট্য। তাহলে আশা করি শেলটা তোমরা আইডেন্টিফাই করতে পারবে। চলে যাই পরের শিলা। পরের স্পেসিমেন আছে বন্ধুরা, দেখো দেখতে পাচ্ছ, এটা কিন্তু কংগ্লোমারেট। এটা কিসের স্পেসিমেন? কংগ্লোমারেট। কংগ্লোমারেট তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, কংগ্লোমারেট কিন্তু এটাও কিন্তু একটা পাললিক শিলার উদাহরণ, কংগ্লোমারেট। দেখতে পাচ্ছ ডিসপ্লেতে কংগ্লোমারেটের স্পেসিমেন এটা। দেখো এই পাললিক শিলার গঠন উপাদান মসৃণ, এবং এখানে কিন্তু আমাদের বিভিন্ন কিনারা বিশিষ্ট শিলাখণ্ড এবং মসৃণ কিনারা বিশিষ্ট শিলাখণ্ড, এবং সাধারণত কংগ্লোমারেট এক ধরনের খণ্ড সংযুক্ত শিলা, অর্থাৎ বিভিন্ন যে খণ্ড খণ্ড দিয়ে কিন্তু কংগ্লোমারেট সংযুক্ত হয়। ঠিক আছে। তো এই যে শিলাটা বন্ধুরা, এই শিলা কিভাবে তোমরা শনাক্তকরণ করবে? এই শিলা শনাক্তকরণের উপায় কি? এর গঠন বৃহৎ আকারের। কংগ্লোমারেট তোমরা এটা ছোট দেখতে পাচ্ছ, অনেক বড় গঠনযুক্ত হয়, অর্থাৎ বড় একটা ঢিবি টাইপের, বা ধরো এতটা আরও বড় স্পেসিমেন কিন্তু এর হতে পারে কংগ্লোমারেটের। বৃহৎ গঠন থাকে কংগ্লোমারেটের। আচ্ছা, আকৃতি স্তূপাকৃতি, অর্থাৎ এখানে কোনো স্ফটিক আকার আকৃতি হবে না, স্তূপের মতো কিন্তু সঞ্চিত হবে। মাটির স্তূপ যেমন হয়, ওরকম স্তূপের আকারে কিন্তু কংগ্লোমারেট সঞ্চিত হয়।
আচ্ছা, এর বর্ণ কেমন? বর্ণ কিন্তু বিভিন্ন রঙের হতে পারে, এর কোনো নির্দিষ্ট বর্ণ হয় না। অর্থাৎ এইটা যেমন একটা নির্দিষ্ট টাইপের রঙ আছে, অনেক ধরনের রঙ আছে এর মধ্যে, সেরকম কিন্তু বিভিন্ন রঙের কংগ্লোমারেট হতে পারে। এর আইডেন্টিফাই করার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বৃহৎ আকৃতি হয় এবং স্তূপের আকারে কিন্তু গঠিত হয় এই পাললিক শিলাটা। আচ্ছা, এর বুনন কেমন? বৃহৎ কণাযুক্ত অতি কর্কশ দানা। তোমরা কংগ্লোমারেট আইডেন্টিফাই করবে একটাই পদ্ধতিতে, তোমরা কংগ্লোমারেটের উপরে হাত বোলালে দেখবে কোনো মসৃণতা পাবে না, কর্কশ টাইপের এবড়ো খেবড়ো হাতে লাগবে মনে হবে। তো এটাই কিন্তু কংগ্লোমারেট আইডেন্টিফাই করার মূল উপাদান বা মূল টুলস। কংগ্লোমারেটের উপরে হাত বলে কিন্তু খসখসে খুব একদম কর্কশ দানাযুক্ত মনে হবে, আর বৃহৎ গঠনযুক্ত হবে। আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব উচ্চ প্রকৃতির, সাধারণত কোয়ার্টস এবং ফেলসপার দিয়ে কিন্তু কংগ্লোমারেটটা তৈরি হয়, এই দুটো খনিজ দিয়ে, কোয়ার্টস আর ফেলসপার। তোমরা বুঝতে পারবে এখানে বৃহৎ দানাযুক্ত এবং হাত দিলে কিন্তু কর্কশ টাইপের বা মোটা দানাযুক্ত বুঝতেই পারবে, এখানে হাত দিলে অমসৃণ একটা ফিল পাবে এখানে। তাহলে এটাই বুঝতে পারবে এটা কংগ্লোমারেট। আশা করি বুঝতে পেরেছো, এবং কংগ্লোমারেট আইডেন্টিফাই করতে কোনো সমস্যা তোমাদের হবে না। আচ্ছা, চলে যাই পরের স্পেসিমেন। বন্ধুরা দেখো, পরের স্পেসিমেন আছে নিস। আমরা এই যে দেখতে পাচ্ছি নিস, বা এখানে অনেকে নাইসও বলা হয়। নিস এটা কিন্তু একটা রূপান্তরিত শিলা। আমরা তখন আগ্নেয় শিলা নিয়ে আলোচনা করলাম, তারপর আমরা পাললিক শিলা নিয়ে আলোচনা করলাম, এবার আমরা রূপান্তরিত শিলাতে চলে গেলাম। নিস এটা কিন্তু একটি রূপান্তরিত শিলা। সাধারণত গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে কিন্তু নিস বা নাইসে পরিণত হয়। বোঝা গেল বন্ধুরা? তো এটা কিন্তু নিসের একটা স্পেসিমেন। আচ্ছা, তো এই শিলা তোমরা কীভাবে শনাক্তকরণ করবে? চলে যাই শনাক্তকরণের টুলসগুলোতে। দেখো বন্ধুরা, এই শিলার গঠন যদি দেখি, এখানে ফেলসপার, কোয়ার্টস, বায়োটাইট, হর্নব্লেড, এই চারটে খনিজ দ্বারা কিন্তু এই শিলা প্রধানত গঠিত হয়। ফেলসপার আমি বলেছি বেশিরভাগ শিলাতে কিন্তু ফেলসপার খনিজটা থাকবে। তো ফেলসপার ছাড়াও আমাদের এখানে কোয়ার্টস, বায়োটাইট, হর্নব্লেড, এই তিনটে খনিজ কিন্তু নিসে বা নাইসে থাকে। এর আকৃতি কেমন? স্তূপাকৃতি, কোনো স্ফটিক নেই এটারও। আমরা ঠিক যেমন কংগ্লোমারেট স্তূপাকৃতি ছিল, এটাও কিন্তু স্তূপাকৃতি টাইপের হবে নিস। দেখতে পাচ্ছ, আমি আরেকটা স্পেসিমেন দেখাই নিসে, এটাও কিন্তু নিস। তোমরা হিমালয়ে গেলে বহু নিস দেখতে পাবে। দেখো, এটাও কিন্তু নিসের স্পেসিমেন, কিন্তু স্ফটিক নেই, স্তূপাকৃতি একটা শেপ। এটা নিচের স্পেসিমেন। আচ্ছা, এর বর্ণ ধূসর, সাদা বা কালো, এর কোনো কালারই হবে না। মানে নিচের মধ্যে কিন্তু লাল, হলুদ, বাদামি এরকম কোনো সবুজ কোনো কালারই আসবে না। কি আসবে? ধূসর, সাদা বা কালো। দেখো এর মধ্যে কালো কালো ছোপ আছে, এই যে কালো কালো দাগ আছে, আর পুরোটা দেখো সাদা আর ধূসর টাইপের মতো। এটাই দেখতে পারো বা এটাও দেখতে পারো, দুটোই কিন্তু একই। এর মধ্যে কোনো কালার কিন্তু আসবে না, কোনো কালার আসবে না নিচের মধ্যে। এটা কিন্তু আইডেন্টিফাই করার অন্যতম একটা উপায়। আচ্ছা, তো এছাড়াও এর আমাদের যদি আপেক্ষিক গুরুত্ব দেখি, এর কিন্তু আপেক্ষিক গুরুত্ব 2.7। এর আপেক্ষিক গুরুত্ব 2.7, অর্থাৎ 2.7। তো এই শিলা কীভাবে আমরা আইডেন্টিফাই করবো? দেখো, নিচ আইডেন্টিফাই করার জন্য আমি প্রথমেই দেখবো এর কালারটা, কোনো কালার থাকবে না, ধূসর রঙের হবে, সাদা কালো রঙের হবে। এবং এর মধ্যে কিন্তু দেখো আমরা এই যে খনিজের কণাগুলি সমান্তরালভাবে স্তরে স্তরে সাজানো থাকে, এর বিশেষ বৈশিষ্ট্য। তো এটার মধ্যে দেখো যে বিভিন্ন খনিজের কণাগুলি দেখো এই সমান্তরালভাবে আছে, এটা এটা এটা। এবং তোমরা দেখো এইটা দেখলে আরও ভালো বুঝতে পারবে। এখানে দেখো খনিজের কণা, কালো কালোগুলো খনিজের কণাগুলি দেখো সমান্তরালভাবে স্তরে স্তরে সঞ্চিত আছে। তো এটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা কিন্তু নিচের স্পেসিমেন। এটা চিহ্নিতকরণের প্রধান উপায়। রংটা দেখবে সাদা, কালো, ধূসর, এবং স্তরে স্তরে যখন এরকম স্তরে স্তরে বিভিন্ন খনিজের কণাগুলো সঞ্চিত হবে, তখন সেটা কিন্তু আমরা নিস বা নাইস বলতে পারি। আশা করি নিস আইডেন্টিফাই করতে তোমাদের সমস্যা হবে না। চলে যাই পরের স্পেসিমেনে। দেখো বন্ধুরা, পরের স্পেসিমেন যেটা আছে সেটা তোমাদের অতি পরিচিত, যেটাকে আমরা স্লেট বলি। কি বলি? স্লেট। আমরা ছোটোবেলা থেকে সবাই স্লেটে লিখে কিন্তু বড় হই বা লেখাপড়া শিখি, লিখতে শিখি। তো সেই স্লেটের স্পেসিমেন কিন্তু এটা দেখতে হচ্ছে তোমরা। স্লেট কিন্তু একটা রূপান্তরিত শিলা। অনেকে পাললিক শিলা হিসেবে ভুল করে ফেলে। শেল কিন্তু পাললিক শিলা, আর শেল বা মাটি বা কাদা মাটি জমা বেঁধে যখন কাদা পাথর বা শেল তৈরি হয়, তো সেই শেল কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে শেল থেকে স্লেট তৈরি হয়। অর্থাৎ স্লেটের কণাগুলি খুব সূক্ষ্ম এবং মসৃণ হয়ে যায়, বোঝাই যাবে, কারণ রূপান্তরিত হয়ে যাচ্ছে সেটা। আচ্ছা, তো এই স্লেট কীভাবে আমরা আইডেন্টিফাই করব? দেখো, এর আইডেন্টিফাই করার পদ্ধতিগুলো আমরা জেনে নিই। বন্ধুরা দেখো, এই যে স্লেট আইডেন্টিফাই করার জন্য রূপান্তরিত শিলা স্লেট, এই স্লেট আমরা কীভাবে আইডেন্টিফাই করবো? সাধারণত কাদা পাথর বা শেল অত্যাধিক চাপে ও তাপে স্লেটে পরিণত হয়। আমি আগেই বললাম এটা কিন্তু একটা রূপান্তরিত শিলা, যেটা কাদা পাথর বা শেল থেকে তৈরি হয়। এর আকৃতি কেমন? দেখো পাতলা পাতের মতো বা স্তরায়িত। দেখো এটা একদম পাতের মতো,
ঠিক পাতের মধ্যে, এটাও দেখো বা তোমরা এটাও দেখতে পারো পাতের মধ্যে, এর কোনো আকৃতিই নেই। স্লেট সবসময় এক ধরনের আকৃতি হবে, পাতলা পাতের মতো স্তরের মতো স্তরায়িত। তোমরা ছোটোবেলা থেকে স্লেট দেখেছো, এর কিন্তু এক ধরনের আকৃতিই হয় এটা। আচ্ছা, এছাড়াও এর বর্ণ কেমন হয়? বর্ণ নীলাভ কৃষ্ণ বর্ণের, অর্থাৎ নীলচে নীলচে ভাব থাকে, কালো হবে রং কিন্তু একটু নীলচে ভাব বা লাস্যাত থাকবে, এবং ধূসর, সবুজ, লাল ও বাদামি টাইপের কিন্তু ছোপ ছোপ থাকতে পারে, এই কালারেরও হতে পারে স্লেট। আচ্ছা, এর সম্ভেদ বা ক্লিভেজ থাকে, চিহ্ন খুবই সুস্পষ্ট ক্লিভেজ থাকে। দেখো তোমরা এই ক্লিভেজ বরাবর কিন্তু আমাদের স্লেটটা ভেঙে যায়, তখন এটাকে ক্লিভেজ বলে। যে তল বরাবর শিলাটা ভেঙে যায় তখন এটাকে ক্লিভেজ বলা হয়, সম্ভেদ তল বলা হয়। দেখো এখানে দেখা যাচ্ছে ভালো করে, এই যে এই সম্ভেদ তল বরাবর কিন্তু আমাদের শিলাগুলো ভেঙে যায়, এগুলো সম্ভেদ তল বলা হয়। এই সম্ভেদ তল বা ক্লিভেজ বরাবর কিন্তু শিলাগুলো ভেঙে যায়, এবং এই যে রূপান্তরিত শিলা স্লেট সেটাও কিন্তু ভেঙে যেতে পারে, এটাকে ক্লিভেজ বলে। অর্থাৎ ক্লিভেজের চিহ্ন কিন্তু খুবই স্পষ্ট, সুস্পষ্ট, চাই সব দিকে দেখতে পাই। এখানেও দেখতে পাচ্ছি এই যে ক্লিভেজের চিহ্ন আছে, এখানে ভাঙা জায়গাগুলোতে দেখতে পাচ্ছি আমরা সম্ভেদ তলের, এটা কিন্তু চিহ্ন বা ক্লিভেজের চিহ্ন এটা। আশা করি বুঝতে পারছো সম্ভেদ তল বা ক্লিভেজটা, এই যে সম্ভেদ তল বা ক্লিভেজ, এইবার কিন্তু আমাদের স্লেটটা ভেঙে যেতে পারে। আচ্ছা, এর গঠন অতি সূক্ষ্ম, তোমরা অতি সূক্ষ্ম অর্থাৎ একদম কাদা কণা দিয়ে, তোমরা জানো 0.002 অর্থাৎ 0.001 মাইক্রো মিলিমিটারের কম ব্যাসযুক্ত কাদা কণা দিয়ে কিন্তু এটা তৈরি হয়। কারণ সবচেয়ে বড় বালি, তার নিচে পলি, তার নিচে কাদা, পুরো কাদা দিয়ে তৈরি হয় বলে এর কিন্তু গ্রথন একদম সূক্ষ্ম, অতি সূক্ষ্ম বলা যেতে পারে। এর আপেক্ষিক গুরুত্ব কিন্তু 2.75। তো সিলেটের আপেক্ষিক গুরুত্ব কত? 2.75। তোমরা বুঝতে পারছো এটা সিলেট। আশা করি সিলেট আইডেন্টিফাই করতে সুবিধা হবে তোমাদের। সেলের সাথে যেন গুলিয়ে ফেলো না, সেলের মধ্যে একটু অভ্রের ভাব থাকবে, সাদা সাদা ভাব থাকবে, কিন্তু সিলেটের মধ্যে কিন্তু এসব থাকবে না। সেলে জল দিলে কিন্তু কাদা কাদা গন্ধ পাওয়া যাবে, সিলেটে কিন্তু কাদা গন্ধ পাওয়া যাবে না। এটা সেল আর সিলেটের আইডেন্টিফাই করার জন্য কিছু পার্থক্য। এখানে ক্লিভেজ তল থাকবে, আর পাতলা পাতের মতো স্তরায়িত হবে। সবসময় শেল কিন্তু পাতলা পাতের মতো হয় না, কিছু ক্ষেত্রে একটু অন্য টাইপেরও হতে পারে। আচ্ছা, তাহলে চলে যাই পরের স্পেসিমেনে। বন্ধুরা দেখো, পরের স্পেসিমেন যেটি আছে সেটি মার্বেল। আমাদের অতি পরিচিত, আমাদের বাড়িতে অহরহ মার্বেল ইউজ করা হয়, বর্তমানে ব্যবহার করা হয়, মার্বেলের মেঝে ব্যবহার করা হয়, এটা কিন্তু সেই মার্বেল। এটা কিন্তু পাললিক শিলার অন্তর্গত। চুনাপাথর, আমরা জানি চুনাপাথর বলে একটা পাললিক শিলা আছে, সেই চুনাপাথর রূপান্তরিত হয়ে কিন্তু মার্বেল শিলা তৈরি হয়। তাহলে মার্বেল কিন্তু একটা রূপান্তরিত শিলা। চুনাপাথরের পরিবর্তিত রূপ হচ্ছে মার্বেল, অর্থাৎ লাইমস্টোন পরিবর্তিত হয়ে মার্বেল শিলাতে তৈরি হয়, এটা একটি রূপান্তরিত শিলা দেখতে পাচ্ছি। তো দেখো এই যে মার্বেলের আমরা কিভাবে শনাক্তকরণ করব, তোমরা খুব সহজেই মার্বেল দেখলে বুঝতে পারবে, তবুও আমি কিছু মার্বেল শনাক্তকরণের কিছু টিপস তোমাদেরকে দিয়ে দিই, যার দ্বারা তোমরা মার্বেলকে শনাক্তকরণ করতে পারো। দেখো বন্ধুরা, মার্বেলের গঠনকে যদি দেখি, এখানে সাধারণত ডলোমাইট, হর্নব্লেড এবং ট্যাল্ক মানে জানি সবচেয়ে আমাদের নরম যে খনিজ সেটা ট্যাল্ক বলা হয়। এছাড়া ডলোমাইট ও হর্নব্লেড খনিজ দিয়ে কিন্তু মার্বেলটা গঠিত হয়। আচ্ছা, এর আকৃতি কেমন? স্তূপাকৃতি হবে, ক্লাসিত হবে এবং দৃঢ় সংঘবদ্ধ। দেখো এর মধ্যে আমাদের একটা দৃঢ় সংঘবদ্ধতা দেখা যাবে। তোমার বাড়িতে মার্বেল দেখবে, এর মধ্যে কিন্তু দেখবে ক্লাসিত তো অবশ্যই হবে, স্তূপাকৃত হতে পারে, এবং এর সংঘবদ্ধতা বা এর মধ্যে দেখো এখানে যেমন কোনো দেখতে পাবে না যে কোনো খনিজ ক্লিভেজ বরাবর বেরিয়ে আছে, এরকম কিছু দেখতে পাবে না। একদম দৃঢ় সংঘবদ্ধতা কিন্তু এই মার্বেলের মধ্যে তোমরা দেখতে পাবে। এটার অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য, দৃঢ় সংঘবদ্ধতা। আচ্ছা, এর বর্ণ কেমন হতে পারে? অনেক ধরনের হয়, সাদা, কালো, লাল, বাদামি, গোলাপি, হলদে, বিভিন্ন ধরনের হয়। এর বর্ণ দেখে তোমরা কিন্তু সবসময় বর্ণ দেখে আইডেন্টিফাই করা যাবে না মার্বেলকে, তোমরা দৃঢ় গঠনযুক্ত হবে এটা বুঝে ফেলবে। এবং এর বুনন যদি দেখি, মোজাইক এবং দানাযুক্ত, এবং সেই দানাগুলো ঘন সন্নিবিশিষ্ট। আমাদের এর মধ্যে যে দানাগুলো আছে এর মধ্যে দেখো, সেই দানাগুলো খুব ঘন সন্নিবিষ্ট, অর্থাৎ একে অপরের খুব কাছাকাছি অবস্থিত। এটা দেখে কিন্তু আমরা মার্বেলকে চিহ্নিত করতে পারি। এবং এর আপেক্ষিক গুরুত্ব, কাঠিন্যতা নরম, তোমরা দাগ কাটলে দাগ পড়ে যাবে, এখানে দেখো দাগ পড়ে যাচ্ছে। কাঠিন্যতা নরম এবং আপেক্ষিক গুরুত্ব কিন্তু মধ্যম প্রকৃতির। এবং যেটা দিয়ে মার্বেলকে আমরা আইডেন্টিফাই করতে পারি খুব সহজেই, সেটা হচ্ছে আমরা যদি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি দিই এখানে, তবে কিন্তু বুদবুদ উঠবে। তাহলে তোমাদের পরীক্ষার এক্সাম হলে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে, তো সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি মার্বেলের উপরে দাও, সঙ্গে সঙ্গে বুদবুদ উঠবে, তোমরা বুঝতে পারবে এটা মার্বেল। এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো বুঝতেই পারছো, স্তূপাকৃতি, ক্লাসিত, এবং এখানে সূক্ষ্ম ঘন সন্নিবিষ্ট দানাযুক্ত।
এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্বারা বিক্রিয়া হয়, যে জন্য তাজমহল অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টির ফলে ক্ষতি হয়, কারণ তাজমহল মার্বেল শিলা দিয়ে তৈরি বলে, রূপান্তরিত শিলা মার্বেল দ্বারা তৈরি বলে তাজমহলের ক্ষতি হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে কীভাবে মার্বেল রক বা মার্বেল শিলাকে আইডেন্টিফাই করা যায়, এটা একটি রূপান্তরিত শিলার অন্তর্গত। চলে যাই পরের স্পেসিমেনে। পরের স্পেসিমেন হলো সিস্ট। সিস্ট তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা রূপান্তরিত শিলা। সিস্ট আমরা কিন্তু হিমালয় অঞ্চলে গেলে, দার্জিলিং বা হিমালয়ের যে কোনো জায়গাতে গেলে কিন্তু খুব প্রচুর পরিমাণে সিস্ট দেখতে পাবো। সিস্ট এবং নিস এই দুটো শিলা কিন্তু প্রচুর পরিমাণে আছে। তো এটা কিন্তু রূপান্তরিত শিলার উদাহরণ। আমি আরেকটা স্পেসিমেন দেখাই সিস্টের, এটা কিন্তু সিস্টের উদাহরণ স্পেসিমেন। তোমরা দেখতে পাচ্ছ সিস্টের স্পেসিমেন। তোমরা দেখো সিস্ট কিন্তু অত্যাধিক ও প্রচণ্ড পরিমাণে চাপ যদি দেওয়া হয়, তাহলে যে কোনো চাপ যে কোনো শিলাকে কিন্তু সিস্টে পরিণত করতে পারে। অর্থাৎ কেমন বলতো ব্যাপারটা, ধরো তুমি অনেকগুলো পাতা নিলে, তো সেই পাতাগুলিকে যদি একসঙ্গে চাপ দিয়ে লাগিয়ে দাও, তো যেমন দেখায় সিস্ট ঠিক তেমনই দেখায়। তো এটাকে দেখলে আরও স্পষ্ট বুঝতে পারবে। তো অনেকগুলি পাতাকে চাপ দিয়ে লাগালে যেমন তৈরি হয়, সিস্ট কিন্তু ওরকম দেখতে। এবং পাতায় যে সংঘবদ্ধ অবস্থা সৃষ্টি হয়, সেটাকে আমাদের পত্রায়ন বা ফলিয়েশন বলা হয়। সেটা কিন্তু সিস্টের এই পত্রায়ন সিস্টের প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ যে পরপর দেখো বিভিন্ন আমাদের পরপর শেপ পাতার মতো পরপর আছে, তো সেইটা কিন্তু সিস্টের প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, এবার দেখো সিস্ট কিন্তু মাইকা সিস্ট, এটাকে শুধু সিস্ট বলা হয়। এটা একটি রূপান্তরিত শিলা, এবং এই শিলাকে আমরা কীভাবে চিনতে পারবো? দেখো বন্ধুরা, এর গঠন যদি দেখি, সিস্টের মধ্যে কোয়ার্টজ, ফেলসপার ও অভ্র থাকে। এটা চিকচিক করছে মানে সেটাই কিন্তু অভ্র। এছাড়া কোয়ার্টজ আর ফেলসপার কিন্তু এখানে থাকে। কোয়ার্টজ মানে বালি, আর ফেলসপার তো আমাদের প্রধান একটা খনিজ, সেটাও কিন্তু থাকে সিস্টের মধ্যে। আচ্ছা, এর আকৃতি কেমন? সূক্ষ্ম ভাঁজযুক্ত এবং কেলাসিত থাকবে, এবং এর মধ্যে ভাঁজ দেখতে পাবে তোমরা, কারণ প্রচুর চাপেই কিন্তু সিস্ট তৈরি হয়। যে কোনো শিলা থেকে সিস্ট তৈরি হতে পারে ব্যাপকভাবে চাপে। যেমন হিমালয় একটা ভঙ্গিল পর্বত চাপের ফলে সৃষ্টি হয়েছে, হিমালয় পর্বতে কিন্তু প্রচুর সিস্ট পাওয়া যায়। এর মধ্যে কিন্তু ভাঁজ দেখতে পাবে তোমরা। দেখো এখানে, দেখো ফলিয়েশনটা দেখো, এখানে দেখো এইটা দেখো, এখানে ভাঁজ কিন্তু এটা পাতার মতো বিভিন্ন পরপর শিলা খণ্ডিত হয়ে সৃষ্টি হয়েছে সৃষ্টি। এবং সৃষ্টির হাত দিলেই তোমরা দেখো অভ্রগুলো হাতে লেগে যাচ্ছে। তোমার হাতে অনেক অভ্র লেগে আছে, এটা কিন্তু সিস্ট হাতে নিয়েছি বলেই। তো সিস্ট হাতে নিয়েছি বলেই কিন্তু আমাদের অভ্রগুলো লেগে যাচ্ছে হাতে। এবং বন্ধন উজ্জ্বল সাদা বর্ণের সিস্ট। আচ্ছা, এর গ্রথন কেমন? মাঝারি দানাযুক্ত। এখানে খুব সূক্ষ্ম, যেমন আমাদের স্লেট খুব সূক্ষ্ম ছিল, এখানে অত সূক্ষ্ম থাকবে না। সিস্ট যেহেতু রূপান্তরিত ছিল, এখানে মাঝারি গ্রথনযুক্ত বা মাঝারি দানাযুক্ত গ্রথন কিন্তু হবে। এর সম্বেদ তল অতি স্পষ্ট এবং পত্রায়ন বিশিষ্ট। সম্বেদ তল বলতে ভেঙে যাওয়া, অর্থাৎ যে একটা শিলাখণ্ড যে তল বরাবর ভেঙে যেতে পারে, এইগুলো সম্বেদ তল। দেখো এই ফাটল মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা সম্বেদ তল। তো এই সম্বেদ তলকেও পত্রায়ন তলও বলা যেতে পারে। এই সম্বেদ তল বরাবর কিন্তু শিলা ভেঙে যেতে পারে, এবং পরপর বিভিন্ন শিলা আমাদের শিলাগুলি পরপর পাতার আকারে যদি চাপ দিয়ে কিন্তু সৃষ্টি হয়েছে, এবং পরপর বিভিন্ন পাতাগুলোকেই একটা যে তল বরাবর বিচ্ছেদ থাকে, সেটাকে পত্রায়ন তল বলা হয়। তো এখানে কিন্তু পত্রায়ন তলও তোমরা দেখতে পাবে, ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে কিন্তু দেখো বিভিন্ন শিলা কিন্তু পরপর জমে তবে কিন্তু সৃষ্টি তৈরি হয়েছে খনিজগুলো। এবং এগুলো পাতার মতো, পাতাকে যেমন আমি আগেই বললাম, অনেকগুলো পাতাকে চাপ দিলে যেমন একটা তৈরি হয়, যেমন দেখায় ঠিক সিস্ট কিন্তু ওরকমই। তো সেইভাবে কিন্তু সিস্ট তৈরি হয়েছে। আচ্ছা, এর বিশেষ বৈশিষ্ট্য কি? এতে প্রচুর পরিমাণে অভ্র থাকে। তোমরা সিস্ট খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে। তোমরা হাতে যখন নেবে, তখনই তোমার হাতে দেখো অভ্র লেগে গেল। এটা হচ্ছে সিস্ট আইডেন্টিফাই করার প্রধান বৈশিষ্ট্য। এছাড়াও পত্রায়ন তল দেখতে পাবে, ভাঁজ দেখতে পাবে। এগুলো কিন্তু সিস্টের একটা প্রধান কিছু বৈশিষ্ট্য, যেটা দেখে তোমরা সিস্টকে আইডেন্টিফাই করতে পারবে অতি সহজে। আশা করি এটা আইডেন্টিফাই করতে তোমাদের সমস্যা হবে না। রূপান্তরিত শিলা সিস্ট। চলে যাই পরের স্পেসিমেন কিন্তু কোয়ার্টজাইট। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ডিসপ্লেতে, এটা লেখাই আছে কোয়ার্টজাইট রক। বন্ধুরা, কোয়ার্টজ কিন্তু একটা খনিজ, আর কোয়ার্টজাইট হচ্ছে আমাদের একটা শিলা। এটা কিন্তু একটা রূপান্তরিত শিলা। সাধারণত পাললিক শিলা, বেলে পাথর বিভিন্ন সময়ে রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইটে পরিণত হয়। কোয়ার্টজ থেকে কিন্তু সৃষ্টি হয় না। আমাদের বেলে পাথর কিন্তু রূপান্তরিত হয় কোয়ার্টজাইট সৃষ্টি। অনেকে ভুল ভাবনা যে কোয়ার্টজ খনিজ রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইটে পরিণত হয়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। বেলে পাথর বা যেটাকে আমরা স্যান্ডস্টোন বলি, সেই স্যান্ডস্টোন কিন্তু পরিবর্তিত হয়ে কোয়ার্টজাইটে রূপান্তরিত হয়। এটা একটি রূপান্তরিত শিলা কোয়ার্টজাইট। তোমরা দেখতে পাচ্ছ কোয়ার্টজাইট আমার হাতে আছে, কোয়ার্টজাইট শিলা, এটা রূপান্তরিত শিলা। আচ্ছা, এই শিলা কীভাবে আমরা আইডেন্টিফাই করবো, চলো দেখা যাক। দেখো বন্ধুরা, এই কোয়ার্টজাইটের গঠন দানাদার।
অর্থাৎ এর মধ্যে দানা দানা অনেক তুমি দেখতে পাবে। দেখো ছোটো ছোটো দেখতে পাচ্ছ দানাদার গঠন কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা দানাদার গঠন কিন্তু এখানে দেখতে পাবে। এই যে দেখো দানাদার গঠন কিন্তু এখানে তুমি খুব সহজে কিন্তু দেখতে পাবে। দেখতে পাচ্ছ দানাদার টাইপের গঠন। আচ্ছা, এর আকৃতি কেমন? স্তূপাকৃতি এবং আমাদের ঠিক মার্বেলের মতো কঠিন এবং দৃঢ় সঙ্ঘবদ্ধ। দেখো যে মার্বেল আর আমাদের কোয়ার্টজাইটের মধ্যে অনেকটাই মিল আছে, মানে গঠনের দিক থেকে দৃঢ় এবং সঙ্ঘবদ্ধ এবং স্তূপাকৃতি গঠনযুক্ত। মার্বেলও ছিল স্তূপাকৃতি, এটাও কিন্তু স্তূপাকৃতি গঠনযুক্ত দৃঢ় সঙ্ঘবদ্ধ কোয়ার্টজাইট। বেশিরভাগ রূপান্তরিত শিলাই কিন্তু আমাদের দৃঢ় গঠনযুক্ত হয় এবং স্তূপাকৃতির শিপযুক্ত হয় বেশিরভাগ, তবে সবকটি নয়। আচ্ছা, এর বুনন কেমন? মোজাইক, মার্বেলের মতনই সূক্ষ্ম থেকে মোটা দানা, একই মার্বেলের মতো একই কিন্তু কোয়ার্টজাইটেরই আমাদের গঠন, সূক্ষ্ম থেকে মোটা দানা এবং মোজাইক প্রকৃতির। দেখো খুব মসৃণ একটা ফিল পাবে এখানে হাত দিলে, কোয়ার্টজাইটে হাত দিলে তোমরা, এবং সূক্ষ্ম থেকে মোটা দানা যুক্ত হয় এখানে। আচ্ছা, খনিজ উপাদান কি? কোয়ার্টজ আর অভ্র। কোয়ার্টজ থাকবে এবং অভ্র থাকবে। এই যে সাদা সাদা একটু ভাব দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু অভ্রর জন্য, আর কোয়ার্টজ মানে বালি, যেহেতু বেলে পাথর তো সৃষ্টি হয় বলে বালির পরিমাণে এখানে বেশি কোয়ার্টজ। আচ্ছা, দুটি কিন্তু কাচের ন্যায়, মার্বেলের থেকে অনেক উজ্জ্বল। মার্বেল থেকে একে চিহ্নিত মানে পৃথকীকরণ বা ডিফারেন্সিয়েট করার প্রধান উপায় হচ্ছে এর কিন্তু দুটি অনেক উজ্জ্বল বা আমাদের লাস্টার কাচের ন্যায় অনেক স্বচ্ছ। আমাদের কোয়ার্টজাইট কিন্তু অনেক স্বচ্ছ একটা শিলা, রূপান্তরিত শিলা, আর কাঠিন্য খুব বেশি, স্বাদ খুব কঠিন একটা শিলা কিন্তু কোয়ার্টজাইট। তাহলে আমাদের রূপান্তরিত শিলা কোয়ার্টজাইট আইডেন্টিফাই করার প্রধান আমাদের কিছু কিছু টুলস কী কী বললাম আমি? দৃঢ় সঙ্ঘবদ্ধ, কঠিন, আচ্ছা সূক্ষ্ম থেকে মোটা দানাযুক্ত এবং অভ্রযুক্ত এবং কাচের ন্যায় দ্যুতি বিশিষ্ট। মার্বেলের সাথে অনেকে গুলিয়ে ফেলে কোয়ার্টজাইট, এটা কাচের মতো। মার্বেলের কিন্তু উজ্জ্বলতা এত বেশি থাকে না, উজ্জ্বলতা বেশি থাকলেই বুঝবে সেটা কিন্তু কোয়ার্টজাইট। ঠিক আছে, তাহলে এটা ছিল রূপান্তরিত শিলা এবং অনেকটা কঠিন, স্বাদ। মার্বেলে যেমন দাগ কাটা যায়, এখানে কিন্তু দাগ কাটতে তোমরা পারবে না, স্বাদ কিন্তু আমাদের কাঠিন্য, নখ দিয়ে দাগ তো কাটাই যাবে না এখানে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু রূপান্তরিত শিলা কোয়ার্টজাইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাই পরের স্পেসিমেন। আর বেশি স্পেসিমেন নেই, আর দুটি স্পেসিমেন আছে, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। দেখো পরের স্পেসিমেন আছে ফিলাইট। বন্ধুরা এটা কিন্তু একটা ফিলাইটের স্পেসিমেন। দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো এটা কিন্তু ফিলাইট। সাধারণত এটাও রূপান্তরিত শিলা স্লেট, অর্থাৎ স্লেট তো একটা রূপান্তরিত শিলা, তো স্লেট যদি আবার রূপান্তরিত হয়ে যায় তবে কিন্তু ফিলাইটে পরিণত হয়, অর্থাৎ স্লেটের রূপান্তরিত রূপ হচ্ছে ফিলাইট। এই ফিলাইটও কিন্তু তোমরা হিমালয় অঞ্চলে কিন্তু পেয়ে যাবে। এটা ফিলাইটের একটা স্পেসিমেন। তো বন্ধুরা এর গঠন কেমন? এর গঠন অভ্র ও ক্লোরাইড সমৃদ্ধ এবং কাদা পাথর কিন্তু রূপান্তরিত হয়ে ফিলাইটে পরিণত হয়। কাদা পাথর বা সিলেট রূপান্তরিত হয়ে কিন্তু ফিলাইটে পরিণত হতে পারে। এর আকৃতি কেমন? পাতার ন্যায়। তো বন্ধুরা সিলেট যেমন পাতার ন্যায় ছিল সমান্তরাল, আমাদের শেল অনেকটা সমান্তরাল ছিল, কাদা পাথর এটাও কিন্তু পাতার ন্যায় কিন্তু আকৃতি বিশিষ্ট, অর্থাৎ স্তূপাকৃতি বা স্ফটিক আকার কিন্তু এর হবে না, এটা কিন্তু পুরো পাতার ন্যায় হরিজন্টাল টাইপের শেপ হবে ফিলাইটে। আচ্ছা, এবং মসৃণ এবং স্তরায়িত, এবং মসৃণ ফিল পাবে, তোমরা হাত দিলে একটা মসৃণতা আসবে। অন্যান্য শিলাগুলোতে যেমন মসৃণতা ছিল না, তোমরা কিন্তু ফিলাইটে হাত দিলে বা টাচ করলে কিন্তু মসৃণতা একটা স্মুথ পাবে, ফিল পাবে, এবং স্তরায়িত। তো এর মধ্যে স্তরায়িত আমাদের যেভাবে আমাদের স্তরায়ন্তল তৈরি হয় ঠিক স্তরায়ন্তল বিশিষ্ট হয় এবং স্তরায়িত প্রকৃতির হয়। অর্থাৎ এখানে ঠিক যেভাবে নদী স্তরায়নের মাধ্যমে পরপর পলি সঞ্চিত করে, ঠিক এরকমভাবে কিন্তু এই শিলাটা কিন্তু রূপান্তরিত হয়েছে ওরকমভাবে পাললিক শিলার দ্বারাই। সেখানে এর মধ্যে কিন্তু স্তরায়ন দেখতে পাওয়া যাবে এবং স্তরায়িত প্রকৃতির শিলা এটি। এর বর্ণ কেমন হতে পারে? রূপালি হতে পারে, এবং হর্নব্লেড যদি বেশি থাকে তাহলে সবুজ রঙের হয়। হর্নব্লেড বেশি থাকলে এটা কিন্তু সবুজ রঙেরও কিন্তু হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রূপালি টাইপের হয়। দেখো এর মধ্যে কিন্তু রূপালি টাইপের একটা আভা আছে, লাস্টার আছে, দেখতে পাচ্ছি গোল্ডেন লাস্টার কিন্তু এর মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। আচ্ছা, এর সম্বেদ তল বা ক্লিভেজ স্পষ্ট দেখা যাবে, অর্থাৎ যে তল বরাবর শিলাটা ভেঙে যেতে পারে, এবং এই তলটা এখান থেকে ভেঙে যেতে পারে, এখান থেকে ভেঙেছে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে ভেঙেছে। এবং এইদিকে যদি আসি দেখো এইদিকে তোমরা খুব সহজেই তোমরা এটা বুঝতে পারবে। এদিকে এখান থেকে কিন্তু এটা হচ্ছে ক্লিভেজ, এখান থেকে শিলাটা কিন্তু ভেঙে গেছে, এই যে ফিলাইটের। আচ্ছা, এর উজ্জ্বলতা মুক্তোর মতো, তো মুক্তোর মতো দ্যুতিযুক্ত, কাচের মতো না, কাচের মতো যেমন কোয়ার্টজাইট ছিল এটা কিন্তু মুক্তোর মতো, অর্থাৎ মুক্তোর মতো এরকম আভা কিন্তু এখানে দেখতে পাবে, উজ্জ্বলতা বা লাস্টার কিন্তু দেখতে পাবে। এবং ফিলাইট
স্লেট থেকে ফিলাইট তৈরি হয়, কিন্তু এর কিন্তু আমাদের স্তরায়ন্তল প্রকৃতির, এবং এটা আমাদের স্লেট বা শেল থেকে আইডেন্টিফাই করার বা পৃথকীকরণ করার প্রধান উপায় হচ্ছে এটা পাতার ন্যায় পাতলা হবে, অভ্র আর ক্লোরাইড সমৃদ্ধ হবে এবং এর সম্বেদ তল থাকবে, এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উজ্জ্বল, কিন্তু মুক্তোর মতো উজ্জ্বলতা পাবে এবং স্মুথ একটা ফিল পাবে। একটা আমরা যেমন স্লেটে ছিল অতি সূক্ষ্ম গঠনযুক্ত, কিন্তু স্মুথ ফিল তো ছিলই, স্লেট দেখলে তোমরা বুঝতে পারবে, কিন্তু আমাদের ফিলাইট কিন্তু আরও স্মুথ আমরা একটা ফিল পাবো, স্মুথ ফিল, যেটা কিন্তু শেলের ক্ষেত্রে পেতাম না, এখানে কিন্তু ফিলাইটের ক্ষেত্রে সেই স্মুথ ফিলটা পাবো। আর সম্বেদ তল থাকবে, ফিলাইটে প্রচুর পরিমাণে সম্বেদ তল থাকে, এটা কিন্তু এর প্রধান বৈশিষ্ট্য, সম্বেদ তল বা ক্লিভেজ। আচ্ছা, চলে যায় আমাদের লাস্ট স্পেসিমেন আজকের, সেটা হচ্ছে ল্যাটেরাইট। বন্ধুরা দেখো, এটা কিন্তু একটা ল্যাটেরাইটের স্পেসিমেন, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ল্যাটেরাইটের স্পেসিমেন। দেখো বন্ধুরা, ল্যাটেরাইট কিন্তু প্রকৃতভাবে কিন্তু কোনো শিলা নয়, এটা কিন্তু একটা মাটি। সাধারণত ল্যাটারাইজেশন পদ্ধতিতে কিন্তু ল্যাটেরাইট মাটিটা সৃষ্টি হয় সাধারণত আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে, অর্থাৎ ভারত সহ অন্যান্য আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশে কিন্তু ল্যাটেরাইট মাটি দেখতে পাওয়া যায়। তো ল্যাটারাইজেশন পদ্ধতিতে ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয়। বুখানন বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি কিন্তু ল্যাটেরাইট মাটির নামকরণ করেন, এবং MJ ম্যাকফার্লেন বলে আর একজন বিজ্ঞানী, তিনি ডাবল প্ল্যানেশন থিওরির মাধ্যমে ল্যাটেরাইট মাটি সৃষ্টির প্রক্রিয়াকে কিন্তু বলেছেন বা আমাদের আলোচনা করেছেন। তোমরা দেখো, ল্যাটেরাইট এই যে শিলা হিসেবে যদি আমরা ল্যাটেরাইট থাকে কোনো স্পেসিমেন, তো সেটাকে আমরা কীভাবে আইডেন্টিফাই করব? দেখো বন্ধুরা, আমি আগেই বললাম এটা কিন্তু প্রকৃতভাবে কোনো শিলা নয়, এটা মাটি। তো বন্ধুরা, যদি দেখি ল্যাটেরাইটের আকৃতি কেমন, তখন স্তূপাকৃতি হবে এবং অনিয়মিত হবে। তো এটা স্তূপাকৃতি আছে এবং এর অনিয়মিত, কোনো ক্লাস বা স্ফটিক কিন্তু গঠন নেই। আর্ট স্পেসিমেন দেখে নিই, এখানেও কিন্তু কোনো ক্লাস বা স্ফটিক নেই, অনিয়মিত স্তূপাকৃতি গঠন হবে। এর গঠন কেমন বন্ধুরা? গঠন কিন্তু মোটা থেকে মাঝারি। তবে এর মধ্যে দেখো কোনো সূক্ষ্ম গঠন তোমরা পাবে না, তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু সূক্ষ্ম গঠন নেই। দেখো এর মধ্যে বিভিন্ন খনিজগুলো যেগুলো আছে, সেই খনিজগুলো কিন্তু সূক্ষ্মভাবে কিন্তু গঠন নেই, অবশ্যই তোমরা বুঝতে পারছো। মোটা থেকে মাঝারি গঠনযুক্ত এটা। আচ্ছা, ওই বুঝতে পারছো, মোটা থেকে মাঝারি গঠনযুক্ত কিন্তু ল্যাটেরাইট। আচ্ছা, এর যদি আমরা গঠন দেখি, অর্থাৎ কী কী খনিজ দিয়ে তৈরি, মূলত ল্যাটেরাইট 3টে খনিজ দিয়ে তৈরি হয়। একটা অ্যালুমিনা, একটা লোহা, একটা সিলিকা। অর্থাৎ অ্যালুমিনিয়াম থাকবে, লোহা থাকবে, ফেরাস থাকে বলে রঙটা লালচে হয়, ল্যাটেরাইটের রঙ গাঢ় লালচে হতে পারে। আর একটা থাকে সিলিকার পরিমাণ থাকে বলে একটু চকচক করে, তো বালির পরিমাণ কিন্তু থাকে। আচ্ছা, ল্যাটেরাইটের রঙ কেমন বর্ণ? গাঢ় লালচে বাদামি থেকে মরিচা লাল থেকে বেগুনি, বেশিরভাগ ক্ষেত্রে গাঢ় লালচে বাদামি রঙের হয়। অর্থাৎ লাল রঙের আভা থাকবে, যেহেতু আমাদের এক্ষেত্রে লোহা বা আমাদের ফেরাস কিন্তু প্রচুর পরিমাণে থাকে বলে লালচে টাইপের আভা কিন্তু ল্যাটেরাইটে দেখতে পাবে তোমরা। দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু লালচে টাইপের আভা আছে, বা বাদামি, গাঢ় লালচে থেকে বাদামি থেকে মরিচা লাল। মরিচা বললে যেমন লাল টাইপের হয়ে যায় না লোহা, ঠিক তেমন টাইপের কিন্তু রঙ কিন্তু ল্যাটেরাইটে থাকে। আচ্ছা, এর কণার আকার কেমন? এই কণাগুলো সাধারণত কাদা, পলি, বালি বা নুড়ি যেমন যুক্ত হতে পারে। যদি কাদা হয় খুব সূক্ষ্ম হবে, তো সেটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, পলি, বালি, নুড়ি থাকে বলে সেটা কিন্তু আমাদের এর কণার আকৃতি এমন। আচ্ছা, এর বুনন কেমন? মৌচাকের মতো ধরন। দেখো বন্ধুরা, এটা দেখলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। দেখো মৌমাছির মৌচাক যেমন হয় না, দেখো তেমন টাইপের কিন্তু এর বুনন দেখতে পাচ্ছ তোমরা। দেখো বুনন, দেখো এবড়ো কেবড়ো ফাঁকা হয়ে আছে। এটাকে আমরা একদম সারফেস বলে, ল্যাটেরাইটের ক্রাস্ট বলা হয়, ক্রাস্ট জোন বলা হয়। মৌচাকের মতো কিন্তু বুনন কিন্তু দেখা যায়। মৌচাকের মতো ধরন দেখলে সেটা কিন্তু ল্যাটেরাইট হিসেবে তোমরা পরিগণিত করবে। দেখো মৌচাকের মতো ধরন, এটাকেও দেখলে দেখবে এটা একটু কম আছে, তো তাও কিন্তু দেখো এই যে মানে ছোটো ছোটো হোল বা ছিদ্র কিন্তু এটাতেও কিন্তু আছে। তো এরকম যখনই থাকবে সেটা কিন্তু ল্যাটেরাইট। বুঝতে পারছো বন্ধুরা, আশা করি। আচ্ছা, বিশেষ বৈশিষ্ট্য কি যেটা বলবো তোমাদের, আমাদের ল্যাটেরাইটের মধ্যে প্রচুর পরিমাণে সেস্কো অক্সাইড থাকে এবং সেস্কো অক্সাইড জমে সিমেন্টেসিস বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। অর্থাৎ সিমেন্ট জমে যেমন শক্ত হয়ে যায়, ল্যাটেরাইট কিন্তু জমে এতটাই শক্ত হয়ে যায় যে আমরা হাত দিয়ে কেন, তোমরা কোদাল, দা, কুড়ুল দিয়েও কিন্তু ল্যাটেরাইটকে কিন্তু তোমরা ভাঙতে পারবে না। সেখানে ল্যাটেরাইট কিন্তু নদীর পাড় বাদায়, রাস্তা তৈরিতে বা ইট তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়। ঠিক যে প্রক্রিয়ায় ইট তৈরি হয়, ঠিক একই প্রক্রিয়ায় কিন্তু ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয়। তো ল্যাটেরাইট কিন্তু খুব শক্ত একটা শিলা, সেই শক্ত একটা মাটি, এই মাটি কিন্তু কোনো সহজে ভাঙা যায় না, অর্থাৎ সিমেন্টিসিস বৈশিষ্ট্য প্রাপ্ত, সিমেন্টের মতো শক্ত হয়ে যায়। এটা হচ্ছে ল্যাটেরাইট মাটির স্পেসিমেন
সহজে বুঝতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমরা যে কোনো শিলা সম্পর্কে এবার একটু ধারণা তৈরি হয়েছে। তোমরা ভিডিওটা একটু দেখে বারবার রিপিট করে দেখে শিলাগুলোর বৈশিষ্ট্য আইডেন্টিফাই করার চেষ্টা করবে, এবং যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কনফিউশন বা কোয়েরির অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, এবং জিওগ্রাফি রিলেটেড আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।